আমরা যদি এখান থেকে কন্ডিশনাল স্টেটমেন্টে একটু যাই, ইফ এলস ইফ এলস এলস ইফ আর সুইচ, এগুলো আমার কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা এগুলো কিভাবে কাজ করে এটা একটু একটু যদি একটু দেখি আমরা। মনে করেন আমি এখানে আসলাম, তো আমার এখানে একটা ভিএআর, তার ভিতরে ধরেন এজ, এর মধ্যে ধরেন আমি লিখলাম হচ্ছে, বা ইউজার ইনপুট দিবে ধরেন একটা এজ থাকবে, আহ, সেখানে 23, ঠিক আছে। তো আমার আমার ফাংশনটা হচ্ছে যে আমাকে একটা মেসেজ দিবে যে তোমার বয়স যদি 20-এর বেশি হয় তাহলে আসলে তুমি আহ, বিয়ে করার বয়স তোমার হয়েছে, এরকম বিষয়টা। তাহলে আমি লিখবো ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এই ইফ এর পরে যে আমরা ফার্স্ট ব্র্যাকেট এইখানে দিব আমার হলো কন্ডিশন এজ গ্রেটার দেন, যদি 20 হয় তাহলে কি বলবো আমরা, কি হবে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? যারা নতুন তাদের উদ্দেশ্যে একটু বলি, সেটা হলো যে এই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো এখানে প্রথমে আমি ইফটা লিখবো, ইফটা একটা কিওয়ার্ড মনে করেন। এই ইফের পরে এই যে ফার্স্ট ব্র্যাকেট এর মাঝে থাকবে হলো কন্ডিশন বা শর্তটা, ঠিক আছে। এই মাঝে থাকবে আমার কি, শর্ত। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর মাঝে থাকবে হলো যে এই শর্তটা, এই যে এখানে যে শর্তটা উল্লেখ করা হয়েছে, সেই শর্তটা সত্য হলে কি ঘটনা ঘটবে সেই কথাটা আমার এইখানে উল্লেখ করতে হবে। আর এই শর্তটা মিথ্যা হইলে কি ঘটনা ঘটবে সেইটা আমার এলস, এইরকম এইখানে আমার সেইটা আমার এখানে লিখতে হবে। এখন আমি এজের এখানে যদি মনে করেন যে 19 দিয়ে দেই, তাহলে আমার আউটপুটে কি আসবে, প্লিজ ওয়েট, ঠিক আছে। ধরেন এখানে আমরা এখানে লিখলাম যে BALNC ব্যালেন্স, ঠিক আছে। এখন একজনের আমরা যদি বলে দেই যে আহ, একজন যে তোমার অ্যাকাউন্টে কমসে কম 500 টাকা না থাকলে, কমসে কম 500 টাকা থাকতে হবে, তাই না? আমাদের যে অ্যাকাউন্টস রিলেটেড যে অ্যাপস গুলো হয় বা ব্যাংকিং যে অ্যাপস গুলো আছে, সেখানে এরকম রেস্ট্রিকশন আছে, আপনার অ্যাকাউন্টে এত টাকার কম থাকলে তোলা যাবে না। তাহলে আমরা এখানে কি করতে পারি, যে একজন যদি টাকা উত্তোলনের রিকোয়েস্ট পাঠায়, তো আমরা চেক করে দেখবো যে তোমার অ্যাকাউন্টে আসলে 500 টাকার বেশি আছে কিনা।
যদি 500 টাকার বেশি থাকে তাহলে কি করবে? ওকে বলবে। আর না, যদি 500 টাকার কম ওকে থাকে বা বলবো। 500 টাকার সমান থাকে তাহলে কি বলবে? সম্ভব নয়, মানে হ্যাভ নো ব্যালেন্স, তাই না? এরকম কিছুই তো বলে। আচ্ছা, সাফিসিয়েন্ট ব্যালেন্স। হ্যাঁ, যদি তার অ্যাকাউন্টে হ্যাঁ, 500 টাকার বেশি থাকে তাহলে সে, আমরা এখানে জাস্ট ওকে লিখে রাখছি, বাট এখানে মূলত তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা এবং তার সে কত টাকা তুলতে চায় সেটা বিয়োগ করে বর্তমান ব্যালেন্সকে আবার আপডেট করার যে ফাংশনালিটি, সেটা এখানে হবে, তাই না? আচ্ছা, আমরা এটা যদি সেভ দেই, এখন আমি যদি দিস আউটপুটটা রিলোড দিই তাহলে কি হইলো? ওকে বলছে, তাই না? আমি এখন ব্যালেন্সের মান ধরেন করে দিলাম হ্যাঁ, এরকম যে এক্সাক্ট 500 টাকায় আছে, বা এক্সাক্ট আমার ব্যালেন্সে এখন ধরেন যে 460 টাকা আছে। হয়তো আগের বার যে টাকা তোলা হয়েছিল তারপরে ব্যাংক কিছু চার্জ কাটছে, কাটার পরে এই টাকাটা এখন আমার অ্যাকাউন্টে জমা আছে। তাহলে আমার এখন এখন যদি একজন ইউজার টাকা ওঠানোর জন্য রিকোয়েস্ট পাঠায় তাহলে কি হবে? ইউ ইউ হ্যাভ হ্যাভ নট নট সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট ব্যালেন্স দেখতে হবে। ব্যালেন্স, তাই না? এই যে আমাদের আমরা যে বড় বড় অ্যাপস দেখি, তার পিছনে কিন্তু এই ছোট ছোট লজিক গুলোকেই কিন্তু একটার পর একটা একটার পর একটা এরকম সাজায় সাজায় কি করে আছে। একটা বড় হ্যাঁ, স্টেটমেন্ট তৈরি করি। বড় বড় একটা অ্যাপস তৈরি করা আছে, এরকম ছোট ছোট লজিক গুলোকে কি একটার পর একটা সাজায় কিন্তু এরকম বড় অ্যাপস গুলো তৈরি করা আছে। তৈরি করি। আচ্ছা, এখন যদি বিষয়টা এরকম হয় যে আমরা যখন আহ আমরা যখন এই যে রেজাল্ট ক্যালকুলেশন করি তখন আমরা কি করি? তখন আমরা ধরেন ব্যালেন্সের পরিবর্তে আমরা এখানে দিলাম হলো এম এ আর কি মার্ক, বা লিখলাম যে অ্যাভারেজ মার্ক, অ্যাভারেজ মার্ক। এখানে একজনের অ্যাভারেজ মার্ক আমরা আপাতত দিয়ে রাখি যে অ্যাভারেজ মার্ক হলো তার 69। তখন কি আমাদের শুধু ইফ আর এলস দিয়ে কাজটা সেরে ফেলা যাবে? যে আমরা না, বললাম যে তখন তোমার অ্যাভারেজ মার্ক গ্রেটার দেন ইকুয়াল টু যদি কত হয়, 80 হয়, তাহলে কি প্রিন্ট করবে? এ এ প্লাস, প্লাস। তাই না? আর না হলে কি সে ফেল, বা না হলে কি সে এ পেয়ে সিলেক্টেড যাবে? না সে। বিষয়টা কি এরকম? বিষয়টা কি এরকম হবে? না স্যার, এটা অ্যাভারেজ মার্ক এইটির সমান গুলো বা কাউন্ট করবে। বেশি পায় নাই, বাট এইটির সে কত কম পাইছে তার উপর ভিত্তি করে আবার এটা রেজাল্টটা ডিস্ট্রিবিউট হবে না? জি স্যার। তাহলে আমাকে তখন আর ইফ এলস দিয়ে হচ্ছে না, সাথে আরেকটা জিনিস যুক্ত করতে হচ্ছে, সেটা হলো ইফ এলস ইল ইফ। এলস ইফ, আচ্ছা আমি, আচ্ছা এখানে করি ইফ এলস ইফ অ্যাভারেজ মার্ক গ্রেটার দেন ইকুয়াল কত দিবে এবার? 70, তাহলে সে এ পাবে। সিমিলারলি আমি এরকম করে আরো কতগুলো আমার এলসিফ এলসিফ যুক্ত করতে হবে, তাই না? জি স্যার। তারপরে আমরা ইফ কত এবং দেবো? এলস এর 60 দিলে এ মাইনাস, তারপরে 50, 50 50-এ এ বি প্লাস মনে হয় 50। তারপরে 50-এর নিচে ধরলাম যদি 40 হয় তাহলে সি সি। আর যদি 33-এর তাহলে কি ডি। ডি এখন কারো মার্ক যদি এর মধ্যেও না থাকে তাহলে কি হবে? ফেল। অ্যাপ দেখাবে। ফেইল বা এফ, এফ, তাই না? জি আমরা যদি এখন এটাকে রান করি একটু, কি আসছে? এ মাইনাস না? এ মাইনাস, যেমন 70 পাইছে আমরা যদি এখানে কন্ডিশন একটু অনুসারে। মার্কটা 55 করে সেভ দেই, এবার যদি রান করি কত আসছে? বি প্লাস। বি প্লাস। এই পুরো কাজটা কি আপনারা বুঝছেন কিছু বিষয়টা?
সবাই একটু কথা বলেন তো, যে পুরো কাজটা সবাই বুঝছেন কিনা। আমি বুঝতে পারছি। হ্যাঁ, জি স্যার স্যার, অবশ্যই বুঝছি। স্যার। যদি বুঝে থাকেন তাহলে আপনারা প্রথমত, বুঝেছি আমি স্যার। এখানে যে কাজটা করছি এই কাজটাই আপনারা আপনাদের এডিটরে করেন। এই কাজটাই আপনারা আপনাদের এডিটরে করেন। কন্ডিশন আপনি মনে হয় একটু ভুল বুঝলেন। দেখেন, স্যার এই বুঝতে পারিনি। কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কয়টা লাইন এক্সিকিউট হবে? শুধুমাত্র একটা লাইন এক্সিকিউট হবে না? জি স্যার। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে কি একটা লাইন মাত্র এক্সিকিউট হবে না? জি স্যার। যদি আমি চাই যে এরকম, যে এইটা যখন কোনো এই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে আরো 2-3টা লাইন এক্সিকিউট হোক, মানে এরকম চাই। ধরেন আমি যে ডকুমেন্ট ডট রাইট ব্র্যাকেট রিজাল্ট, তাই না? সাথে সাথে দেখেন এখানে একটা ইরর চলে আসছে, তাই না? কিন্তু আমি এই দুটো লাইনকে ব্র্যাকেটে তুলে দিই, এখন কি ইররটা আছে? নাই। এবং যখন আমি এই মানটাকে ধরেন 35 করে দিলাম, সেভ দিলাম, ওই মেসেজটা কিন্তু প্রিন্ট হয়েছে, ডি তারপরে প্লিজ ইমপ্রুভ ইউর রেজাল্ট। তার মানে বলতেছিলাম যে যখন কোনো কন্ডিশনের অধীনে আমি একটা মাত্র লাইন এক্সিকিউট করব, যখন কোনো কন্ডিশনের অধীনে আমি একটা মাত্র লাইন এক্সিকিউট করব, তখন আমার সেটাকে এইরকম ডাবল ব্র্যাকেটের মধ্যে আটকানোর প্রয়োজন নাই, না আটকালেও হবে। কিন্তু যদি আমি একাধিক লাইন এক্সিকিউট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কি ব্র্যাকেটের মধ্যে আটকাইতে হবে। ক্লিয়ার বিষয়টা? জি। আচ্ছা, আপনারা যদি এটা বুঝে থাকেন, লুপ এই কন্ডিশনাল স্টেটমেন্টটা যদি বুঝে থাকেন, তাহলে আপনারা হচ্ছে যে আহ, দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার জন্য স্টেটমেন্ট লেখেন, আর এই ফাঁকে যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আসেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? যে আমি এখানে দুইটা সংখ্যা ইনপুট নেব, ধরেন নাম্বার 1, নাম্বার 2, এবং আমার এখানে কন্ডিশন লিখবো হচ্ছে কি এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা বের করার জন্য। ফ্রাইডে ইজ হলিডে। আপনারা বিভিন্ন আহ, যেগুলো সরকারি হোস্টেল আছে, ধরেন পুলিশের বা এতিমখানা বা আনসার, এই সব জায়গায় ওটার আগে থেকে মাসের শুরুতেই ফিক্স করা থাকে যে সপ্তাহে 2 দিন মাংস হবে, সপ্তাহে 2 দিন ডিম হবে, সপ্তাহে 2 দিন মাছ হবে। মাছ হলে সেটা ইলিশ মাছ হবে না রুই মাছ হবে। সপ্তাহে একদিন সবজি হবে। এরকম চার্ট করা থাকে যে আজকে যদি সোমবার হয় তাহলে ইলিশ মাছ, আজকে যদি মঙ্গলবার হয় আজকে মাংস, আজকে যদি বুধবার হয় আজকে সবজি। ঠিক আছে? তো আমাদের যদি কখনো এরকম যে আজকে আসলে সপ্তাহের কততম দিন, তার উপরে ভিত্তি করে আমার একটা নোটিশ আপডেট করা প্রয়োজন। আহ, এই ধরনের কাজগুলো আমরা খুব সহজে একটা স্টেটমেন্ট দিয়ে করতে পারি, যেটাকে বলতেছে সুইচ। আর জাভা স্ক্রিপ্টে একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হলো যে আহ, আমি var ধরেন da y বা টুডে একটা ভেরিয়েবল নিলাম, এবং জাভা স্ক্রিপ্টের একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হলো যে নিউ ডেট ফার্স্ট ব্র্যাকেট ডট হলো গেট ডে। ঠিক আছে? এটা কিভাবে কাজ করতেছে পরে বুঝবেন। আমি একটু ডকুমেন্ট ডট সেভ দেই, দিয়ে আমি একটু রান করি। আজকে 2 আসছে, 2 মানে 0 1 2, 0 1 2, তাহলে আজকে কি বার হতে পারে? জিরো তো রবিবার। হ্যাঁ, রবিবার স্যার, যদি 0 শুক্রবার ধরি, না না না, 0 শনিবার। তাহলে সরি, সোমবার। 0 শনিবার না, রবিবার নয় স্যার। 0 হচ্ছে রবিবার। ওই যে ওদের হিসাবে আসবে, তো 0 হচ্ছে রবিবার। সোমবার
মঙ্গলবার। আজকে কি মঙ্গলবার মঙ্গলবার? তাহলে। আজকে কি মঙ্গলবার? জি স্যার, আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবার, তাই না? তো ওদের হিসাবে আসবে রবিবার হচ্ছে প্রথম দিন সপ্তাহে, ওইরকম হিসাবে আসবে যে রবিবার হচ্ছে 0 আর কি। রবিবার 0, তারপরে 1 2 এরকম করে আসবে। তাহলে আমি যদি এরকম করতে চাই যে আমার আজকের দিনটা আসলে কত, সপ্তাহে কততম দিন, তার উপরে ভিত্তি করে আমার মেনু চেঞ্জ হবে। তো আমি এই কাজটা খুব সহজেই করতে পারি, সেটা হলো যে SSWI সুইস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে আমার টুডে। ঠিক আছে? এই যে আমার সুইসের বডি শুরু, এরপরে আমাকে লিখতে হবে কেস 0। কেস 0 বলতে এই জিরোটা তুলনা করা হবে কার সাথে বলেন তো? এই টুডে ভ্যালুর সাথে। বারের সাথে। এই জিরোটাকে তুলনা করা হবে কার সাথে? এই টুডে ভ্যালুর সাথে। বেলের সাথে। যদি 0 হয় তার মানে কি? শনিবার। রবিবার। রবিবার। কত? টুডে ইজ সানডে। সানডে। ঠিক আছে? কেস 1 তাহলে কি হবে? মন্ডে। কেস 2 টুয়েসডে, তাই না? কেস 3 ঠিক আছে? তাহলে টুডের ভিতরে যে ভ্যালুটা আমি দেব, সেই ভ্যালুটা যার সাথে মিলবে আমাকে সেই মেসেজটা ডিসপ্লে করবে। এখন এখানে একটা প্রবলেম ক্রিয়েট হবে, আমি আপনাদেরকে পরে বলছি, রান করার আউটপুটটা রান করার পরে বলছি। আচ্ছা, তার আগে আমরা এখানে আরেকটু বিষয় যুক্ত করে যাই। এই কোডটা এখন আমি একটু রান করি। রান করলে আমাদের হিসাব অনুসারে কি প্রিন্ট হওয়ার কথা বলেন তো? আজকে কি বার আজকে প্রিন্ট হবে? সানডে। মঙ্গলবার। টুয়েসডে। মঙ্গলবার প্রিন্ট হবে না? জি স্যার, টুয়েসডে। কিন্তু আউটপুটটা দেখেন কিরকম আসে, কি হয়েছে? টুয়েসডে থেকে স্যাটারডে পর্যন্ত দেখাইছে। টুয়েসডে থেকে নিচে, টুয়েসডে থেকে শুরু করে নিচে যতগুলো ডেট আছে সেই সবগুলোই দেখাইছে। এর কারণ হলো যে এই সুইচ স্টেটমেন্টের একটা বিষয় আছে। সুইচ স্টেটমেন্টের বিষয়টা হলো যে সে এই ভেরিয়েবলটাকে কেস শুরুর থেকে সে চেক করা শুরু করবে, যার সাথে মিলবে তার নিচে যতগুলো আছে সবগুলোকে সে ট্রু হিসেবে ধরে নিয়ে এটা এক্সিকিউট করে দেবে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। যার সাথে সে মিল পাবে সেটাকে ট্রু হিসেবে ধরে এর নিচে যা আছে সবগুলোকে সে এক্সিকিউট করবে। ঠিক আছে? আচ্ছা, জি। আর যদি কারোর সাথে না মেলে তাহলে সে একটা ডিফল্ট বলে একটা বিষয় আছে,
এই ডিফল্টের মধ্যে আমি যে মেসেজ দিব সেটা প্রিন্ট করবে। ধরেন আমি টুডের জায়গায় টুডে না বসায় আমি ধরেন এরকম 34 দিলাম। এবার সেভ দেই। 34 তো কারোর সাথে মেলে নাই, মিলছে? 34 কি এখানে কি 34 আছে কোনো কেসে? নাই। না। নাই, এই জন্য কিন্তু ডিফল্টের মধ্যে যেটা ছিল সেটা এক্সিকিউট হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আমরা এখানে আবার আচ্ছা টুডে নিয়ে আসি। আচ্ছা, এবার আপনারা একটু আমাকে বলেন যে যদি ঘটনাটা এরকম হয় যে যেটা প্রথমে সত্য হচ্ছে তারপরে বাকি সবগুলো এক্সিকিউট করে ফেলছে, তাহলে কি এটা কি ভালো হবে বিষয়টা? না স্যার, ভালো হলো না। তাহলে এমন একটা পদ্ধতি থাকা উচিত যে যেটা সত্য হবে, যে কেসটা সত্য হবে সেই কেসটা এক্সিকিউট হবে, বাকিগুলো এক্সিকিউট হবে না। এরকম হলে বিষয়টা ভালো হয় না? জি স্যার, হ্যাঁ সেটাই প্রিন্ট হবে, আউটপুট দেখাবে। হ্যাঁ, এইটার জন্য সুইচ বলতেছে যে আ- আমার প্রত্যেকটা কেস যখন শেষ হবে তখন তুমি একটা ব্রেক স্টেটমেন্ট লাগাই দাও। ব্রেক। আচ্ছা। ব্রেক, ঠিক আছে? এবার আপনি এখন যদি রান করেন, শুধুমাত্র যে কেসটা সত্য হয়েছে সেই কেসটাই এক্সিকিউট হবে, এবং এক্সিকিউট হওয়ার পরে সে সুইচ থেকে বের হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? জি স্যার। এক্সিকিউট হওয়ার তার পরে মানে সে সুইচের সুইচ কাজটা থেকে কি স্যার, বের ওই হয়ে যাবে। হ্যাঁ, সুইচ স্টেটমেন্টের কাজটা কি তার মানে স্যার? সুইচ স্টেটমেন্ট ওই যে আমরা এলসিফ দিয়ে যে কাজগুলো করছিলাম না, যে একটা ভ্যালুকে অনেকগুলো ভ্যালুর সাথে তুলনা করছিলাম না আমরা, মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, প্রথমেই এলসিফ এলসিফ বারবার লিখছিলাম না? মার্কস ডিস্ট্রিবিউশনের সময়, হ্যাঁ। হ্যাঁ, সুইচ আমার ওই কাজটাই করে দিচ্ছে যে আমি টুডের যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে আমি একাধিক ভ্যালুর সাথে তুলনা করতেছি, যে কার সাথে মেলে, যার সাথে মিলবে তার বডিটাকে সে এক্সিকিউট করবে। তাহলে তো আমরা স্যার ওই যে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা দেখাইছেন এখানেও তো সুইচটা ব্যবহার করতে পারি না? হ্যাঁ, আমরা করতে পারি, তবে মার্ক ডিস্ট্রিবিউশন সাধারণত এলসিফ দিয়েই করে। এখানে আমরা যেটা করতে পারি যে লেটার গ্রেডের সাথে, যে এখানে যদি এ প্লাস দেই তাহলে এখানে আমরা লিখে দিলাম এ প্লাস মানে হচ্ছে 5। এরকম ইয়েগুলো আমরা এখানে দিতে পারি। মানে এখানে আবার যে লেস দেন গ্রেটার দেন ইউজ করা যায় না, এটা একটা অসুবিধা আছে, তো এই জন্য এক্সাক্ট যার সাথে ম্যাচ করতে হবে। যদি কোনো শর্তটা এরকম হয় যে আমি যে ভ্যালুটা দিচ্ছি সেটা অন্য কোনো ভ্যালুর সাথে এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সুইচটা ইউজ করতে পারি। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। আপনারা এটা আপনাদের এডিটরে টাইপ করে রান করেন। জি জি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম কোনো ব্যবস্থা থাকতো যে না, লেন্দি আমি হয়েছে। এই লাইনটা আমি একবারই লিখবো, বাট এটাকে 5 বার প্রিন্ট হবে, এরকম একটা ব্যবস্থা থাকলে ভালো হতো না? তো সে এই যে কোন একটা রিপিটেটিভ কাজ বারবার করার ক্ষেত্রে আহ, যে স্টেটমেন্ট আমরা ব্যবহার করি সেটা লুপ স্টেটমেন্ট। লুপ ফর লুপ হইতে পারে, হোয়াইল লুপ হইতে পারে, ডু হোয়াইল লুপ হইতে পারে। তো আমরা এখন ফর লুপটা নিয়ে একটু আলোচনা করব। ফর লুপ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা প্রথমেই ফর লুপের যে স্ট্রাকচার আছে সেটা একটু দেখে নেব আমরা। ফর লুপের স্ট্রাকচারটা মোটামুটি এরকম যে আমাকে প্রথমে তো একটা ফর কিওয়ার্ড লিখতে হবে, তারপর ব্র্যাকেট আটকাইতে হবে, ইনিশিয়ালাইজেশন, প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন থাকবে, তারপরে কন্ডিশন থাকবে, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট যেটা আমার প্রয়োজন হয়, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকবে যেটা আমার প্রয়োজন হয়। এরপরে এই যে আমরা এটার মধ্যে কি লিখবো, এই লুপের বডিটা না, লুপের বডি বলতে বোঝাতে চাচ্ছি আমি যে এই যে এখানে যে কন্ডিশনটা থাকবে, এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই যে দুই ব্র্যাকেটের মধ্যে যে যা কিছু থাকবে, যত ধরনের স্টেটমেন্ট থাকবে সবগুলো স্টেটমেন্ট এক্সিকিউট হবে। কি বলতে চাচ্ছি আমি, এই কন্ডিশনটা যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই বডিটা এক্সিকিউট হবে, এই বডির মধ্যে আমি যে কোড লিখবো সেই কোডগুলো এক্সিকিউট হবে।
আর ইনিশিয়ালাইজেশন এটা ফরটা যখন শুরু হবে তখন এটা একবারই এই অংশটুকু একবারই এক্সিকিউট হবে, কিন্তু বারবার এক্সিকিউট হবে কন্ডিশন এবং ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এখন আমরা যদি এটা একটা এক্সাম্পলে চলে যাই, আহ, আমি এই বাকি নিচের লাইনগুলো মুছে দেই, মুছে দিয়ে for let I equal 0, I less than 5, I plus plus, এখানে লিখলাম আমি ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট হলো যে ঠিক আছে। এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে আমরা বলছিলাম যে প্রথম এই অংশটা একবারই এক্সিকিউট হবে, মানে লেট আই ইকুয়াল টু 0, এটা একবারই আই এর মান 0 অ্যাসাইন হবে। তারপরে সে আসবে এখানে, এই কন্ডিশনটা সে চেক করবে। এখানে কন্ডিশন কি, আই লেস দেন 5, আই এর মান কি 5 এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। যদি ছোট হয় তাহলে সে এই বডির ভিতরে প্রবেশ করবে, আর এই বডির ভিতরে যা যা আছে তা সে কি এক্সিকিউট করবে। যখন এই বডিটা এক্সিকিউট করা শেষ তখন সে এই পজিশনে চলে আসবে, এখান থেকে তাকে আবার ঘুরায় পাঠানো হবে এই জায়গায়। এখানে সে কি করা হচ্ছে, আয়ের মান 1 বৃদ্ধি করা হয়েছে, আগে ছিল 0 এখন করা হলো কত, 1। সে এটা 1 বৃদ্ধি করার পরে সে ফিরে আসবে এখানে, এখানে এসে দেখবে যে আয়ের মান যে 1 বাড়াইলাম, বাড়ানোর পরেও কি আমার কন্ডিশনটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, আয়ের মান তো আগে 0 ছিল, এখন 1 বাড়ানোর পরে হচ্ছে আপনার অন হইলো, তাহলে অন অন কি 5 এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। তাহলে এই লাইনটা আবার এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পরে আবার তাকে এখান থেকে ফেরত পাঠায়, এখানে আনা হবে। এখন আয়ের মান আগে ছিল 1, এখন 2 হবে। এটা টেস্ট করে দেখলো ঘটনা সত্য, এক্সিকিউট হয়ে আবার এখানে আসবে, তারপরে 3, এরকম 4। যখন আয়ের মান 5 হবে তখন কি আর এই কন্ডিশন সত্য থাকবে বলেন তো? না স্যার। না। তখন এই কন্ডিশন সত্য থাকবে না, তখন আর এই লাইনটা এক্সিকিউট হবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি আয়ের মান 0, 1, 2, 3, 4 পর্যন্ত আমার এই লুপটা এক্সিকিউট হবে। এক্সিকিউট হবে। যদি আমরা এখন এটার আউটপুটটা একটু দেখি, আমরা তো এইটাতে তো নাই এখন না, এটা। কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড 0, হ্যালো ওয়ার্ল্ড 1, হ্যালো ওয়ার্ল্ড 2, 3, হ্যালো ওয়ার্ল্ড 4, হ্যালো ওয়ার্ল্ড 5 কি আসছে? না স্যার, আসে হ্যালো না। 5 আসতো যদি আমরা 5 লেস দেন আনার জন্য ইকুয়াল আমার এখানে জাস্ট লেস দেন ইকুয়াল টু যদি দিতাম, তাহলেই কিন্তু আমার কি হইতো, হ্যালো ওয়ার্ল্ড 5। 5টা আসতো। এবং আরেকটা বিষয়, এগুলো সব এক লাইনে চলে আসছে না। জি জি স্যার। জি। আমরা নিচে নিচে আনতে চাইলে কি করতাম, ব্রেক বিয়ার দিতাম। ব্রেকেট এই যে ব্রেক। আমরা এখানে একটা কি করতাম, বিআর যুক্ত করে দিলে আমাদের এই লেখাটা কি হইতো, নিচে নিচে চলে আসতো, তাই না? স্যার। এখন যদি আমরা বিষয়টা এরকম চিন্তা করি, যে আমি চাচ্ছি যে 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বার আছে সেই নাম্বারগুলোর মধ্যে থেকে জোড় বেজোড় গুলো আমি বের করবো, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? প্রথমে যদি আমরা দেখি যে এখানে আমার 1 থেকে 100 পর্যন্ত নাম্বার আগে প্রিন্ট হোক, তাহলে এখানে আমার জাস্ট কি করতে হতো, 100, আর এখানে কি দেবো আমি, 1। 1। সেভ দেই, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে না, 100 জি পর্যন্ত। স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা, আচ্ছা। এখন আমার এই বডিতে এসে কি করতে হইতো, একটা কন্ডিশন চালাতে হইতো না, যে এটা কি জোড় না বেজোড়। তাহলে আমার আবার কি লিখতে হতো, ইফ লিখতে হইতো না, ইফ, হ্যাঁ। আই মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তার মানে কি এটা, এরকম না?
জি স্যার, ইভেন অর অড। আর তা না হলে এরকম তো, তাই না? সেভ দেই, যদি আমরা রান করি, ঠিক আছে না এবার? জি অন স্যার, ওয়ান ইজ অড। or টু ইভেন, থ্রি অড, ফোর ইভেন, আসছে না? জি তাহলে আমরা যদি চাই যে একটা লুপ চালাই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করব, পারবো না আমরা? তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে একটা ভ্যালু নিতে হবে, লেট সাম, তার ভিতরে আমি ইনিশিয়ালি 0 রেখে আসলাম। পরে আমরা কি করব? সাম ইকুয়াল টু সাম প্লাস সাম আই। প্লাস। তারপরে আমরা কোথায় প্রিন্ট দেব? লুপের শেষে, তাই না? এরকম না? জি 1 থেকে 100 পর্যন্ত যোগফল এটা হবে না? জি স্যার। এই লুপের কাজটা কি বুঝছেন কিনা আপনারা যারা উপস্থিত আছেন এখন, ওই যে 13 জন? প্রিন্ট সব সময় কি বাইরে দিতে হবে, লুপের বাইরে, তাই তো? না না, এটা তো আমার প্রয়োজন অনুসারে। আমার তো এখন লুপের প্রয়োজন ভিতরে প্রিন্ট দিলে বাহিরে বারবার দেওয়া, তার কারণ লুপের মাধ্যমে হলে আমি 100 পর্যন্ত যোগ করলাম। আমি যদি প্রিন্টটা এখানে দিতাম তাহলে কি আসতো বলেন তো? প্রত্যেকটা লাইন আসতো, 100 বার লাইন আসতো। 100 বার এটা প্রিন্ট হতো। লাইনটা হবে। ও, ঠিক আছে। জি স্যার। এখানে যে এখানে যে যত যে কয়জন আছেন তারা কি এটা বুঝছেন কিনা সেটা বলো। জি জি স্যার। বুঝতে পারছি। স্যার। আজকে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো নিয়ে আলোচনা হয়েছে স্যার। হ্যাঁ, এবং আমি বারবার বলছি যে এই ছোট ছোট বেসিক গুলোই কিন্তু আমার বড় বড় প্রোগ্রামে লাগবে। এগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। ঠিক আছে। আপনারা জি জি বাসায় যেটা করবেন, যে আমি তো এখানে একবারে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো যোগ করে দিছি না? জি স্যার। আপনারা বাসায় এখান থেকে অড আর ইভেন গুলো আহ, যোগ করে আলাদা করবেন, যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল এত, বেজোড় সংখ্যাগুলোর যোগফল এত। এটা আপনারা করবেন, করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবেন। হ্যাঁ, এখানে ওয়ার্ড জি নাম্বারটা আলাদা করবো কি করে? এটা তো আমি আগেই দেখালাম যে কিভাবে অড নাম্বার আলাদা করে। আপনি কি ছিলেন ক্লাসে? তো এটা তো আলাদা বলতে জাস্ট লেখা না, প্রিন্ট তো টোটালটাই হয়েছে, জাস্ট মানে লেখাটা না আলাদা হয়েছে। সামও ওইভাবেই বের করা হবে। ঠিক আছে। আপনার কনফিউশন থাকলে আমি আবারও এটা একটু টাইপ করতে পারি আর কি, আপনার বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এই যে এখানে আমার তখন সাম টামের হিসাব বাদ। আমি কি করব কি, ইফ আই মডুলাস টু ইকুয়াল ইকুয়াল, যদি 0 হয় তাহলে এইখানে, জোড় সংখ্যা ইভেন। এলস, তাহলে আমি এইখানে জোড় সংখ্যাগুলো পাবো আর এইখানে বিজোড় সংখ্যাগুলো পাবো। তাহলে আমি এখানে সাম অফ ইভেন আর সাম অফ অড দিয়ে এরকম একটা সামেশন করতে পারবো না? করে পরে লুপের বাহিরে এসে সাম অফ অড সাম অফ ইভেন প্রিন্ট আকারে দেখাই দেবো। দুইটা দুইটা নাম লিখতে হবে, সাম অড সাম ইভেন সাম লেট ইভেন, দিয়া। হ্যাঁ হ্যাঁ। এটা আপনারা করে এবং দুই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন। আর আজকের মতো আমি এখানে শেষ করতে যাচ্ছি। জি স্যার। হ্যালো।